জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভোটের বাকি আর 7 দিন। 41টি ভিশন নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার ইশতেহার জানাবে বিএনপি। উভয় জোটের শীর্ষ নেতারা দেশ জুড়ে সভা সমাবেশ, মঞ্চ কর্মসূচি ও গণসংযোগে ব্যস্ত। মঞ্চ থেকে শুরু করে ভোটারদের দ্বারে দ্বারে আর সামাজিক মাধ্যমেও প্রচারের মূল যে বিষয়, দুর্নীতি, বৈষম্যের অবসান, নারী নিরাপত্তা, দ্রব্যমূল্য আর কর্মসংস্থানের মতো বিষয়গুলো। প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন ভোটার আর বিশ্লেষকরা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যে কোনো সরকারের পক্ষেই মধুর এসব প্রতিশ্রুতির বড় অংশই বাস্তবায়ন করা আরও বড় চ্যালেঞ্জ হতে পারে। ক্ষমতায় গেলে কে কি করবে, কিভাবে করবে, অর্থের যোগান আসবে কোত্থেকে, আর ঠিকঠাক মানুষের কাছে যাবে তো? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের রাজনীতির আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক, মিডিয়া সেল, বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর হাফিজুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক, তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়, তুরস্ক, যিনি জামায়াতে ইসলামীর যে ইশতেহার হয়েছে সেই ইশতেহার কমিটির সঙ্গে সম্পৃক্ত। আমরা শুরুতেই যেতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলের কাছে। সেটি হচ্ছে আজকের আলোচনাটা আমরা একটু পলিসি লেভেলেই নিতে চাই পাভেল ভাই। সেটি হচ্ছে, আপনাকে একটু বলি, ক্ষমতা এলে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, তবে অর্থনীতিবিদরা বলছেন সমস্যাটা মূলত পরিসর ও বাস্তবায়নে। ফ্যামিলি কার্ডের বিষয়ে এরই মধ্যে আমরা জনাব তারেক রহমানের যে পডকাস্ট আছে সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশে বর্তমানে সামাজিক সুরক্ষায় বছরে প্রায় 1,16,000 কোটি টাকা ব্যয় করে, যা জিডিপির প্রায় 2%। বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচি পুরো দেশে চালু করতে বছরে আনুমানিক 1,20,000 কোটি টাকা লাগবে, অর্থাৎ সামাজিক সুরক্ষায় ব্যয় কার্যত দ্বিগুণ করতে হবে। সিপিডি বলছে জিডিপির মাত্র 2% দিয়ে মানসম্মত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান তিনি বলছেন, শুধু বাজেট বাড়ালেই হবে না, লিকেজ রোধ ও সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছানোটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রশ্নটা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞরা যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন সেগুলো মোকাবেলায় বিএনপির কি প্ল্যান? আমার মনে হয় যে বিষয়টি বোধহয় একটু অস্পষ্টতা রয়ে গেছে। যেভাবে কথাটি বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা বলয়ের যে বর্তমানের যে বাজেট বরাদ্দ, বিএনপির ফ্যামিলি কার্ড সেটা চেতে দ্বিগুণ করতে হবে, বিষয়টা এরকম নয়। এখানে যে জিনিসটা আছে যে সামাজিক সুরক্ষা বলয়ের ভিতরে অনেকগুলো প্রকল্প আছে, যেগুলো বলতে গেলে যে প্রকল্পগুলো একই প্রকল্পেরই ধরন দুই রকম, এবং একই সাথে আছে যে এই প্রকল্পগুলো সুবিধাভোগী মানুষের কাছে ঠিকভাবে পৌঁছেছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন আছে। তো আমরা মনে করি যে সামাজিক সুরক্ষা বলয়ের এই অনেকগুলো প্রকল্প আছে যেগুলোকে পুনর্বিবেচনা করা যায়। এর মধ্যে অবশ্য আমরা জানি যে বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এগুলোকে চালু রাখতে হবে। এগুলোকে আমরা এগুলোতে আমাদের এগুলো ব্যাপার নিয়ে হচ্ছে এই মুহূর্তে কোনো রকম অন্যরকম চিন্তা ভাবনা নেই। ফ্যামিলি কার্ডটাকে এই জন্য ইনক্লুড করা হবে, এবং ফ্যামিলি কার্ডের জন্য আমরা কিন্তু 12,000 কোটি টাকা বছরে বরাদ্দ লাগবে এই বিবেচনাতেই কিন্তু পরিকল্পনাটা প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ অর্থ যে পরিমাণ মানুষকে বা যে কয়টি পরিবারকে এই সুবিধাটা দিতে পারে প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু সেটা দিয়ে কিন্তু কর্মসূচিটা শুরু করতে চাই। এটা কেউ যদি মনে করে থাকে যে প্রথম দিন থেকে দেশের সমস্ত পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পরিবার সেই ফ্যামিলি কার্ডের সুবিধাগুলো ভোগ করতে থাকবে, এই ব্যাপারটা কিন্তু জনাব তারেক রহমান একবারও কিন্তু এরকম করে বলেননি। উনি বলেছেন যে এটার উদ্দেশ্য একটা পরিবারকে আর্থিক সচ্ছলতা বা সক্ষমতা এই জন্য দেয়া যে এই বাড়তি সঞ্চয়ের টাকাটা আমরা জানি যে পরিবারের নারীরা সাধারণত সঞ্চয়ী হন, তারা যে কোনো রকম ভাবেই হোক না কেন পরিবারের জন্য বিপদের অর্থের যোগানদাতা কিন্তু তারাই। এবং সেই সাথে সাথে আমরা জানি যে আমাদের দেশের নারীরা পরিবারে খুব বেশি অনিশ্চিত, তারা তার সন্তানের কাছে কখনো কখনো তার সেই পরিবার থেকে তাকে বিচ্যুত হতে হয়, স্বামীর পরিবার থেকে উনি পরিত্যক্তা হন অনেক সময়, কিন্তু তার নিজের সুরক্ষা কবচ থাকে না। ফ্যামিলি কার্ড হচ্ছে এরকম একটা ব্যবস্থাপনা যেটার মধ্যে দিয়ে উনি পরিবারে সম্মানিত হতে পারেন, তার পরিবারে একটা স্বীকৃতি থাকে এবং ওনার নিজস্ব একটা চলবার মতো একটা ক্ষমতা থাকে, যেটা
প্রায় প্রতি মাসে মাসে একজনের জন্য 2,000 থেকে 2,500 টাকা এই পরিমাণের অর্থের বা সমপরিমাণ যে সমস্ত খাদ্যপণ্য দেওয়া হবে। এটা কিন্তু লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে 12,000 কোটি টাকাকে, এবং এই 12,000 কোটি টাকার জন্য কিন্তু ওই যে সামাজিক সুরক্ষা বলার যেটা আপনি বললেন যে 1,16,000 কোটি টাকা, এর ভেতর থেকে কিন্তু আমরা এই 12,000 কোটি টাকা সংস্থান করতে পারবো। সুতরাং যারা মনে করেছেন যে পুরো দেশের সমস্ত পরিবারকে একবারে দিয়ে দেওয়া হবে, এবং সেখানে একটি কথা আছে যে সচ্ছল পরিবার তাদেরকে এই কার্ড তারা পাবেন, এই কার্ডের অধিকারী তারা হবেন ঠিকই আছে, কিন্তু এই কার্ডের ব্যবহার হতে তারা করবেন না। এটা মূলত এই অর্থে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মানুষ যেন মনে করতে পারে যে তিনি কার্ডের অধিকারী, অর্থাৎ এটা যেন দুর্নীতিমুক্ত রাখা যায়, স্বচ্ছতার কাছে থাকে, সেজন্য প্রত্যেকেই পাবে। এই কথাটা যদি বলি আমি, তখন কিন্তু তদবিরের কোনো প্রশ্নটা উঠবে না। তো সেই জন্য এখন বর্তমানে যে সংখ্যাটিকে নির্ধারণ করা হয়েছে সেটার বিবেচনাটা হবে যারা সত্যিকার অর্থে সমাজে হতদরিদ্র। আপনি বলবেন যে সেটা আপনি বুঝবো কি করে, সেটা বোঝার যে পদ্ধতি সেটা হচ্ছে যে একটা পরিবার, তার বাড়ির ছাউনিটা কি, চালটা কি দিয়ে তৈরি, উনি কোথায় টয়লেটের ব্যবস্থা কোথায় তার, তিনি কোন জায়গা থেকে পানি সংগ্রহ করেন, পরিবারের আয় উপার্জন কোথায় হয়, এবং তাদের নিয়ে গ্রামের অন্য 8-10 জন যারা আছে তাদেরকে সবাইকে একখানে বসিয়ে এটা একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে সবার উপস্থিতিতে ওই কয়টি নাম ঘোষণা করা হবে। যারা বলবেন যে না এ তো সচ্ছল, তাকে না দেওয়ার ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেখানে পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে। অর্থাৎ এটি একটা স্বচ্ছতার জায়গা থেকে এটা করা। ফ্যামিলি কার্ডের আইডিয়াটা আমি যদি আবার একটু সংক্ষেপে বলি, এটি হচ্ছে পরিবারে একজন নারীকে সম্মানিত করা, তাকে পরিবারের সুরক্ষা দেওয়া, এবং সবচেয়ে বড় কথা উনি যেন পরিবার তাকে যেন বোঝেন যে পরিবারে তার গুরুত্বটি রয়েছে, এবং এই যে অর্থটি সাশ্রয় হবে, তার কারণ প্রত্যেকে তো পরিবারের জন্য খাবার দাবার এগুলো কেনে, তো যে টাকাটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে উনি পাবেন সেই টাকাটা কিন্তু তার জন্য সঞ্চয়ের কারণ সৃষ্টি করবে, এবং এটা তিনি পরিবারের অন্য কাজে ব্যবহার করতে পারবেন। আপনি বলছিলেন যে যারা সচ্ছল, যাদের পরিবার সচ্ছল, তারা হয়তো এই কার্ডটা ব্যবহার করবে না, তারপরেও তাদের কাছে ওই কার্ডটা যাবে। সেই ক্ষেত্রে তারা যারা করবেন না, তারা কি সেই কার্ড সারেন্ডার করবেন এবং সেটি অন্য কারো কাছে দেওয়া হবে, এমন কোনো ব্যবস্থাপনা আছে কিনা? যে কার্ডটি তার জন্য তার এটা হস্তান্তরযোগ্য নয়, 1 নম্বর। আর 2 নম্বরে সারেন্ডার করবার প্রশ্ন নেই, কারণ এটি হচ্ছে তার জন্য একটি মর্যাদার স্বীকৃতি। রাষ্ট্র তাকে একজন ফ্যামিলির একটা প্রধান হিসেবে স্বীকৃতি দিচ্ছে একজন নারীকে, সেটি হচ্ছে এই কার্ডের মর্মকথা, সেটা কিন্তু বুঝবার ব্যাপার রয়েছে। আর একটা জিনিস হলো কি, যে দেখবেন আজকে যে মানুষটি হয়তো সচ্ছল আছে, তিনি তো কালকেও অসচ্ছলতার মধ্যে পড়তে পারেন। তাহলে এই কার্ডটা তাকে এই সুরক্ষাও দেবে যে তিনি যদি কোনো কারণে হঠাৎ করে আর্থিক অসচ্ছলতার মুখে পড়েন, তাহলে এই কার্ডটা তাকে যেন সেই সময় যেন সুরক্ষা দিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে যারা কর্মজীবী নারী আছেন, সেই কর্মজীবী নারীরাও তো এই কার্ডটা পাবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে এরকম না যে যিনি কর্মহীনের জন্য এটা করা হয়েছে, এরকম না। এটা কর্মজীবী, কর্মহীন বা যিনি অবসরপ্রাপ্ত, সেরকম সবকিছু বিবেচনাতে পরিবারের যিনি প্রধান নারী, তিনি এই কার্ডের, তার নামে এই কার্ডটি ইস্যু হবে। আপনি বলছিলেন একদম প্রাথমিক পর্যায় থেকেই সবাইকে এটা পাবে না, প্রাথমিক পর্যায় থেকে শুরু হবে, এরপর আস্তে আস্তে জিনিসটার একটা এক্সপান্ড হবে। তো একদম প্রায়োরিটি বেসিসে যারা পাবেন তাদের ক্যাটাগরিটা কিভাবে নির্ধারণ হবে, তারা কারা পাবেন? আমি 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 বলেছি একটু আগে যে সমাজে যারা প্রকৃত হতদরিদ্র, যাদেরকে, যারা অন্যান্য যে সমস্ত কার্ডের সুবিধা তাদের কাছে হয়তো থাকতেও পারে, নাও পারে, তাদের মধ্যে একটা গ্রামে যদি দেখা যায় যে বাড়িতে তার যে ঘরটি রয়েছে, সে ঘরটি কিসের তৈরি, তার ছাদটি কি দিয়ে তৈরি, টিনের তৈরি নাকি খড়ের তৈরি, না ছাউনি কি, তিনি নিজের টয়লেট ব্যবহার করেন নাকি তাকে টয়লেটটা অন্যের সাথে শেয়ার করতে হয়, উনি কি তার নিজের টিউবওয়েল ব্যবহার করেন নাকি অন্য টিউবওয়েল থেকে উনি পানি আনেন, এগুলো সবকিছু বিবেচনা, এবং পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি আছে কিনা, এরকম একটা প্রাথমিক নির্বাচন করার পরে ওই গ্রামে অন্য 8-10 জন মানুষের সবার উপস্থিতিতে এই ঘোষণাটি দেওয়া হবে যে আমরা এই গ্রামে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করেছি যে এই ব্যক্তিরা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত। তখন কেউ যদি বলে যে না ওই তথ্যটি গোপন করেছে, তখন এই স্বচ্ছতাটা এখানে নিশ্চিত করা যাবে। এটি হচ্ছে প্রাথমিকভাবে সেই ফ্যামিলি কার্ডের প্রাপকদের নির্ধারণ করবার যে প্রক্রিয়া, যেটা আমরা ঠিক করেছি সেটা এরকম হবে। যতটুকু বুঝলাম তাতে এখানে আরো কিছু মানুষজনের ইনভলভমেন্ট চলে এসেছে, যেমন হচ্ছে যে আপনি কাদেরকে দিবেন, তাদেরকে কোন কোন ক্রাইটেরিয়া দিবেন, সেই ক্রাইটেরিয়ার সিলেকশনের একটি ব্যাপার আছে, এবং আসলে সঠিক তথ্য আসছে কিনা সেটি ক্রস চেক করারও একটি বিষয় আছে, ইন্সপেকশনেরও বিষয় আছে। এই যে ইনভলভমেন্টগুলো, এই ইনভলভমেন্টগুলোর মধ্যে অনিয়ম দুর্নীতি হবে না, অথবা হলেও সেটিকে নিয়ন্ত্রণ করা যাবে, সেটিকে ধরা যাবে, এটার ব্যবস্থাপনা কিভাবে করবেন? এটার ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে যদি এরকম হয় যে স্থানীয়ভাবে কোনো প্রভাব বা অন্য কোনো কারণে যদি এটাকে মনে হচ্ছে যে সেখানে কোনো কিছু স্বাভাবিকের চাইতে অন্যরকম কিছু তালিকাভুক্ত হয়েছে, তখন ওই জায়গাতে সরকারি পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, ওই জায়গাতে মাঠ পর্যায়ে যারা কাজ করেন,
তাদের কাছ থেকে একটা তথ্য সংগ্রহ করা হবে যে এই জায়গাতে কোনো বিচ্যুতি আছে কিনা বা এরকম জায়গাতে কোনো বিশৃঙ্খলা আছে কিনা। অর্থাৎ ৩ স্তরে এটাকে স্বচ্ছ রাখার চেষ্টা করা হয়েছে। আপনি তো বোঝেনই একটা দেশে আমরা যদি এরকম স্বচ্ছতার স্তর খুঁজতে চাই তাহলে তো এমন একটা জায়গাতে চলে যাবো যখন লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। আমাদের মধ্যে মনোজগতের পরিবর্তনটা দরকার। আমরা তো ৩টা স্তর করেছি, তাই না? এটা যদি আমরা যদি সবসময় যদি এই ভয়টি পাই যে এটাতে স্বচ্ছতা থাকবে না, সেই স্বচ্ছতা না থাকবাটা নিশ্চিত করার জন্য বলা হচ্ছে যে সবাই এটা পাবে। সবাই যদি পায় তাহলে তো স্বচ্ছতার ক্ষেত্রে প্রথম প্রশ্নটির উত্তরটা হয়ে যায়। আর পরবর্তী পর্যায়ে ৩টি পর্যায়ে ক্রস চেক করা হচ্ছে। একটা হচ্ছে তাদের পারিবারিক অবস্থাটা কি, দ্বিতীয়টি হচ্ছে যে গ্রামের অন্য লোকজন কি এটাকে স্বীকার করেন কিনা, তৃতীয় পর্যায়ে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরকারি ব্যবস্থাপনায় যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাছ থেকে তথ্যটি নেয়া। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের নিয়ন্ত্রণ এবং তাদের আন্ডারেই চলবে, এটি বলছেন কি? এটা পুরোপুরি ঠিক না। সরকার এটা দেবে। আসলে কার্ডটা তো সরকার ইস্যু করবে, তাই তো? সুতরাং নির্বাচনের চূড়ান্ত যে তালিকাটা সেটা সরকারের কাছে পৌঁছবে, কিন্তু সরকার এটা করবেন না। এই তালিকাটা গ্রামের থেকেই তৈরি হবে এবং তার সরকারের কাছে সেক্ষেত্রে কি স্থানীয় জনপ্রতিনিধিদের ইনভলভমেন্ট থাকবে? গণপ্রতিনিধিদের বিষয়টা এর সাথে কোনো সম্পর্কিত কোনো বিষয় না। গণপ্রতিনিধিরা সেই সবাই উপস্থিত থাকতে পারেন, যখন গ্রামে সেই নির্বাচনীটা হবে তখন গণপ্রতিনিধি উপস্থিত থাকতে পারেন, নাও পারেন। এটা খুব জরুরি না। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, আপনার ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরির একটি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখানেও বিশ্লেষকদের কিছু ইনপুট আছে। তারা বলছেন এমন লক্ষ্য অর্জনে 8 থেকে 10% প্রবৃদ্ধির প্রয়োজন, যেখানে বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার 4 থেকে 5%। এই লক্ষ্যমাত্রা অর্জনের রোডম্যাপটা কি হবে? এই প্রশ্নটা আমরা প্রায় সম্মুখীন হই। অনেকেই বলেন যে এটা খুবই একটা অ্যাম্বিশিয়াস একটা চিন্তা। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যাম্বিশিয়াস চিন্তা। এটা কিন্তু সকল ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে যদি না দেখি, এটা যদি এই সংস্থানের ব্যাপারটাকে এখানে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটা সব না এরকম যে সরকার তার শাসিত সংস্থার মধ্য দিয়ে চাকরি দিয়ে এতজন লোকের কর্মসংস্থান করবেন, এটা ঠিক ওইরকম নয়। এই কর্মসংস্থানের ক্ষেত্রে এমন প্রক্রিয়াগুলো চিন্তা করা হয়েছে যেখানে তারা উদ্যোগে কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করতে পারে। আমাকে যদি ব্যাখ্যা করতে দেন আমি একটু বলতে পারি এরকম যে একটা স্বাস্থ্য খাতে প্রায় 1 লক্ষ গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যারা প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থার সাথে কাজ করবেন, যাতে আমাদের দুরারোগ্য যে সমস্ত অসুখ বিসুখ হয়, হার্টের বা কিডনির, যেগুলোতে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট দিতে গেলে যে ব্যয়ের প্রশ্ন আছে সেটা ব্যয় বহন করা আমাদের দেশের পক্ষে সম্ভব না, পৃথিবীর অনেক দেশের পক্ষে সম্ভব না। ফলে বড় বড় হাসপাতাল তৈরি করে ওই সমস্ত শয্যাগুলোকে অপব্যয় করার পরিবর্তে আমরা যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি, অথবা যদি কিছু ব্যায়াম অথবা যে সমস্ত অনাচারগুলো আছে এগুলো থেকে যদি নিজেরা দূরে রাখা যায়, তাহলে আমরা এই রোগগুলোকে যদি নিরাময় করতে পারি এবং বিপদের মুহূর্তে এই গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা তাদের পাশে দাঁড়াবেন। এটা হলো 1 লক্ষের একটা হিসাব। এরপরে যেটা আছে যে শিক্ষা খাতে যদি আপনি দেখেন, শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা একাধিক ভাষা মাধ্যমিক পর্যায়ে সংযুক্ত করতে চাই। সেখানে বাংলা ইংরেজির বাইরে আরবি বা চাইনিজ, ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, জার্মান যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগের একটা সুযোগ সৃষ্টি হবে। 3 নম্বরে যেটা আছে সেটাকে ক্রীড়াকে কিন্তু শিক্ষার সাথে অত্যাবশ্যক একটা বিষয় হিসেবে সংযুক্ত করার প্রশ্ন আছে এখানে, এবং তার সাথে কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেমন বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত কিংবা অন্যান্য মেধাবী বৃত্তির অন্যান্য কাজগুলো যেটা বাচ্চারা করতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু একটা বিরাট বড় একটা কর্মসংস্থানের সুযোগ এই জায়গাতেও আছে। এটা তো মোটা দাগে আমরা এইখানে বললাম। এরপরে যেটা আছে স্কিলিং একটা জায়গা, সেটা হচ্ছে আমরা যেটা মনে করি যে বর্তমানে দেশের বাইরে যে পরিমাণ অদক্ষ কর্মজীবীকে আমরা পাঠাই আর কি, যেটাকে আমরা শ্রমিক বলতে চাই না, শ্রমজীবীকে যারা দেশের বাইরে পাঠায়, এই সংখ্যাকে আমরা কয়েক গুণ বাড়াতে পারি যদি এদের দক্ষতা বাড়ানো যায়। এবং দক্ষতার জন্য স্কিলিং সেন্টার, যেটা আমরা বিভিন্ন পর্যায়ে প্রফেশনাল ট্রেনিং সেন্টার বা গুলো দেখেছি দেশে, যুব কল্যাণ বা যুব উন্নয়ন যে সমস্ত কেন্দ্র ছিল যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন, সেগুলোর আরো বেশি সম্প্রসারণ করা এবং সেখান থেকে প্রকৃত স্কিল তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আর একটা জিনিস হচ্ছে যে বেকার তৈরি করার ক্ষেত্রে আমাদের কর্মহীন মানুষ তৈরি যেন না হয়, সেজন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এরকম রয়েছে যে শিক্ষার ক্ষেত্রে স্কিল বেসড এবং নলেজ বেসড এডুকেশন করা। অর্থাৎ স্কিল যারা দক্ষ, যারা যে কাজের জন্য, যারা নলেজের দিক থেকে হয়তো ওই মাত্রায় পৌঁছতে পারবে না, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি দিয়ে আমরা বেকার বানাতে চাই না, বরং তার স্কিলের লেভেলটা যদি এরকম হয়, যিনি ইলেকট্রিশিয়ান কিংবা কোনো একটা ভালো রেফ্রিজারেশন জানেন বা প্লাম্বিং জানেন, তিনি কিন্তু উপার্জনের দিক দিয়ে সেই মেধার ভিত্তিতে যিনি গেছেন বা নলেজ বেস, তার সাথে কিন্তু উপার্জনের সমতা তার থাকবে, কিন্তু তিনি স্কিলটা আগে দক্ষতা অর্জন করার জন্য সেটা অর্জন করতে পারবেন। এটা দেশের মধ্যে যেরকম সম্ভব, এটা দেশের বাইরে সম্ভব। আরেকটি সেক্টরকে আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে কেয়ার গিভার। এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কাজ করিনি।
পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন যে সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে, তাদের জন্য কেয়ার গিভারদের একটা বিরাট বড় প্রয়োজনীয়তা রয়েছে। এবং বাংলাদেশের নার্সিং সেবাটা আমরা এই জায়গাতে নিতে যাই, নার্সিং শিক্ষাকে নার্সিং কলেজ এবং সেখানে কেয়ার গিভেন এই সিস্টেমটাকে বা এই যে শিক্ষাটা, এটা আমরা শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত করে আমরা বিপুল সংখ্যক কেয়ার গিভার তৈরি করতে পারি। এর সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আইটি সেক্টরের ক্ষেত্রে আউটসোর্সিং এ বর্তমানে যে কাজগুলো তারা করছে, এটা কিন্তু দক্ষতার ক্ষেত্রে তাদের একটা সীমাবদ্ধতা থাকার জন্য এই জায়গায় পাশের দেশগুলো অনেকে আছে তারা 10 থেকে 12 বিলিয়ন ডলার এই খাতে প্রতি বছর তারা আয় করেন এবং অনেক বিপুল সংখ্যক তরুণকে তারা এখানে কর্মতে সংযুক্ত করতে পারেন। আমাদের পরিকল্পনা রয়েছে যে যাতে আউটসোর্সিং এ এই জায়গাটাকে অবহিত করে দেওয়া, তাদেরকে ইন্টারনেট সুবিধার টাকা ফ্রি করে দেওয়া, যাতে তাদের কাজটা শিখতে পারে এবং তাদেরকে ডিজাইনিং এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে সফটওয়্যারকে ডেভেলপ করার ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এগুলো আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে। এইগুলো তো বললাম মোটা দাগে। এর সাথে যেটা আছে যে এই কর্মপরিকল্পনা যেটা কথাগুলো বলছি, যেমন ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, এগুলোর সাথে বিপণনের সাথে উৎপাদনের সাথে সংযুক্ত যারা থাকবে তাদেরকে কিন্তু এই কর্মক্ষেত্রে তারা সংযুক্ত হয়েছে, এটাও কিন্তু ধারণা করে কিন্তু এই পুরো পরিকল্পনা করা হয়েছে। ফলে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমাদের এই সক্ষমতা রয়েছে যে আমরা মনে করি যে সেটা কাজে লাগাতে পারলে সত্যিকার অর্থে এটা অর্জন করা সম্ভব। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই ডক্টর হাফিজুর রহমানের কাছে, যিনি জামায়াতে ইসলামের যে 41 দফার যে ভিশন, সেই ভিশন নিয়ে যে ইশতেহার দেয়া হলো, সেই ইশতেহার যে প্রণয়ন, সেই প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত। আমি ডক্টর হাফিজুর রহমানকে পাচ্ছি তো? জি জি, ডক্টর হাফিজুর রহমান, আমি আপনাকে প্রশ্নটা করছি। শুরুতেই আপনাদের আজকের যে ইশতেহার, সেই ইশতেহারের যে পিন পয়েন্টগুলো আমরা দেখলাম, সেই পিন পয়েন্টগুলো একটু বলে নেই। রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীদের নিরাপত্তা, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ 26টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। নির্বাচিত হলে 64 জেলায় মেডিকেল কলেজ, প্রবাসী কেউ মারা গেলে রাষ্ট্রীয় খরচে দেশে আনা, পাহাড়ের সমস্যা নিয়ে যৌক্তিক সমাধান বের করা, মালিক শ্রমিক পক্ষকে সমন্বয় করে শিল্প গড়ে তোলা, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নয় বরং দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার কথা বলেছেন আপনারা ইশতেহারে। কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ওই 5 ঘন্টার অর্থ নিয়োগদাতা প্রতিষ্ঠান দেবে আর বাকি 3 ঘন্টার অর্থ দেবে সরকার। প্রশ্নটা হচ্ছে, যদি শেষেরটা থেকেই শুরু করি, এটা কিভাবে বাস্তবায়ন করতে চায় জামায়াত? এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, তা কিভাবে নিশ্চিত করবেন? যদিও এরই মধ্যে বিষয়টি নারীদের একটি অংশের মধ্যে অলরেডি সমালোচিত। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শকদেরকে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের জন্য অফিসিয়ালি ম্যানিফেস্টো অ্যাড্রেস করেছে বা পেশ করেছে। আপনি জেনে থাকবেন যে আমাদের ম্যানিফেস্টো 3টা ভার্সন। একটা হচ্ছে পকেট ভার্সন, যেখানে আমরা আমাদের 10টা যে আমাদের প্রতিশ্রুতি এটা আমরা দিয়েছি, এবং 5টা হচ্ছে ইয়েস, 5টা হচ্ছে নো। 5টা ইয়েস হচ্ছে আমরা সততা, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ঐক্য, নাম্বার 3 হচ্ছে ইনসাফ, নাম্বার 4 হচ্ছে দক্ষতা, নাম্বার 5 হচ্ছে কর্মসংস্থান। এই 5টা বিষয়ে জামাত ইসলামী ইয়েস বলবে। এর বাইরে আমরা আরো 5টা বিষয়ে নো বলছি। আমাদের 1 নম্বর নো হচ্ছে দুর্নীতি, নাম্বার 2 হচ্ছে ফ্যাসিবাদ, নাম্বার 3 হচ্ছে আধিপত্যবাদ, নাম্বার 4 হচ্ছে বেকারত্ব, নাম্বার 5 হচ্ছে চাঁদাবাজি। এই 5টা ইয়েস এবং 5টা নোর মাধ্যমে আমাদের একটা পকেট ভার্সন ইশতেহার যাবে। আমি একটু বলে রাখি যে আমাদের ইশতেহারের স্লোগান হচ্ছে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া। এরপরে আমাদের আরেকটা ভার্সন হচ্ছে এটা, এই যে আমাদের এটা হচ্ছে বুকলেট ভার্সন, যেটা আপনি অলরেডি বলেছেন যে আমাদের রাষ্ট্র পরিচালনায় 26টা অগ্রাধিকার। এই 26টা অগ্রাধিকার নিয়ে আপনি অলরেডি কয়েকটা বলেছেন। এর মধ্যে যেমন আমরা ফার্স্ট বলেছি যে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ, এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন। এগুলো আপনারা অনেকগুলো বলেছেন। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফি মানবিক দেশ গড়া। আপনি ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে বলেছেন, যুবকদের ক্ষমতায়ন। এর পাশাপাশি আমরা দক্ষতা এবং কর্মসংস্থান গুরুত্ব দিচ্ছি, এবং আমরা আমাদের জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষার সময় ফি নেওয়া হয়, বিসিএস থেকে শুরু করে, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে যুবকদের কাছে কোনো ফি নেওয়া হবে না। আমরা গুরুত্ব দিচ্ছি যুবকদের দক্ষতা উন্নয়নে এবং তারা যেন চাকরিতে ভালো সুবিধা পায় সেটা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি আমরা এখানে জুলাই সনদ নিয়ে বলেছি, আমরা ফেসিবাদ ব্যবস্থা বিলোপের কথা বলেছি, খুন গুণ এগুলোর জন্য বিচারের কথা আমরা বলেছি। পাশাপাশি আমরা একটা টেক বেসড সোসাইটির কথা বলছি, যে আজকে এআই থেকে শুরু করে যে প্রযুক্তি আসছে, সেই জায়গাতে আমরা টেক বেসড সোসাইটির দিকে যাব। আমরা কৃষি বিপ্লবের কথা বলেছি, আমরা ফুড সিকিউরিটি, যেটা আমাদের খুবই জরুরি বাংলাদেশের জন্য,
ফুড সিকিউরিটি এটার কথা বলেছি, এবং বিশেষ করে আমরা 3-0 ভিশন হচ্ছে আমাদের পরিবেশের ক্ষেত্রে আমরা বলছি যে পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা, বন্যা ঝুঁকির শূন্যতা, এই ধরনের 3টা বিষয় 3-0 ভিশন আমরা বলছি। আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে চিন্তা করছি, আমাদের ক্ষুদ্র এবং মাঝারির পাশাপাশি ভারী শিল্পায়ন এটার দিকে আমরা যাচ্ছি। আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা অলরেডি আসছে, পাশাপাশি প্রবাসীদের নিয়ে আরো যে অধিকারগুলো আছে আমাদের আমিরও আছে ওপেনিং স্পিচে বলেছেন। পাশাপাশি আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম, যেটা বিশ্বের অনেক দেশে আছে, আমি তুরস্কে ছিলাম লম্বা সময়, তুরস্ক এটা আছে, ইউরোপের অনেক দেশে আছে। আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাচ্ছি যে সার্বজনীন স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আজকে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো খারাপ অবস্থা, এখানে আমরা একটা মৌলিক পরিবর্তন করতে চাই। আমরা যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, বিশেষ করে ঢাকার যে আজকে খুব খারাপ অবস্থা, জ্যামে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, এটার আমরা মৌলিক পরিবর্তন করতে চাই। আমরা আমাদের যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং আমরা করতে চাই। আমরা সোশ্যাল সিকিউরিটি, বিশেষ করে চাকরির যে আমাদের চাকরি করার সময় চাকরি চলে যায়, তখন একটা পরিবারের কিন্তু সমস্যা থাকে। তো আমরা এখানে চিন্তা করছি যে আমরা সোশ্যাল সিকিউরিটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। সব মিলে আমরা বলছি যে স্বচ্ছতা এবং জবাবদিহির মাধ্যমে একটা গুড গভর্নেন্স নিশ্চিত করে ওয়েলফেয়ার স্টেট কায়েম করা, মানে কল্যাণ রাষ্ট্র, আমরা এই 26টি প্রায়োরিটি আমরা দিয়েছি। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টোর লং ভার্সন, যেটা এখানে আমাদের 8টা বিভাগে 41টা সেক্টর এখানে উল্লেখ করা হয়েছে। সব মিলে আমরা আগামী বাংলাদেশ যেন নিরাপদ হয় এবং আমরা সবাইকে নিয়ে একটা মানবিক বাংলাদেশ করতে পারি, এই জন্য জামাত ইসলাম ইস্তেহার দিয়েছে। জি, আমি বিস্তারিত শুনলাম, এবার আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা যদি দেন। দেখেন, বিশ্বের অনেক দেশে এটা আছে। আমরা যখন আমি নিজেও এটা তুরস্কে দেখেছি, যেমন ধরেন তুরস্কের কিছু কিছু প্রভিন্স আছে যেখানে যারা নাকি তার বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করে তাদের জন্য দুপুরের সময়টা 1 ঘন্টার চেয়ে বেশি, এটা জার্মানিতে অ্যাপ্লিকেশন আছে। তো এই জন্য এটা আমরা চিন্তা করছি যে কর্মজীবী মায়েরা, যেমন আমাদের কাছে একটা আমাদের অনেকগুলো পরিসংখ্যান আসছে, বিশেষ করে যারা মেডিকেল ডক্টর, যারা এমবিবিএস পাশ করে, আমরা দেখেছি যে এমবিবিএস পাশ করা আমাদের নারীরা, তারা কিন্তু একটা বড় অংশ জবে আসে না। কারণ হচ্ছে যে তারা বাচ্চা সব নানা ক্রাইসিস থাকে। তো এই জন্য আমরা চিন্তা করছি যে যদি আমরা আমাদের মায়েদের জন্য এটা করতে পারি যে কর্মজীবী মায়েদের জন্য আমাদের 5 ঘন্টা, তাহলে আমাদের মায়েরা আরো বেশি উৎসাহিত হবে। এবং এটা আপনি আমাদের বাংলাদেশে এখনো সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি রয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা আমাদের টাবিখা বা এই ধরনের কিছু প্রজেক্টকে নিয়ে, বা আমাদের প্রতিবন্ধী দুস্থ, আমরা এটাকে আরো এক্সপান্ড করতে চাই। এক্সপান্ড করে এখানে এই যে 5 ঘন্টার 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টার যে কথা আসছে, এটা আমরা এখানে এর মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাই। জি, আপনারা মায়ের জন্য এটা বলছেন, এই ক্ষেত্রে বাবাদের সঙ্গে বৈষম্য হয়ে যাবে না? জি, মায়েদেরকে এটা দিবেন, বাবাদের সঙ্গে বৈষম্য হবে না? জি, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। দেখেন, আমাদের আমির জামাত বলেছেন যে কেন মায়েরা ইয়া হবে, মানে এই 8 ঘন্টাতে 5 ঘন্টা, 3টা কাজ উনি বলেছেন। যে একটা মা হলো সন্তান জন্ম দেয়, একটা মা হলো দুগ্ধ পান করায়, এবং একটা মা হলো বাচ্চা পালন করে। দেখেন, আমি একজন বাবা, আমার ওয়াইফ মা, তার যে বাচ্চার জন্য কাজ আমরা কিন্তু চাইলেও সেটা পারছি না, বা আমরা এটা করে মানে আমাদের যে ক্যাপাসিটি বা সেই ক্যাপাসিটিতে আমরা কিন্তু চাইলেও পারি না। তো এই জন্য মায়েদের, বিশেষ করে আমাদের একটা সন্তান, সে কিন্তু তার মায়ের সাথে অ্যাটাচ থাকে অনেকগুলো কারণেই, বিশেষ করে তার দুগ্ধপান এর কারণে। তো এই জন্য জামাত ইসলামী এটা মানবিক দিক চিন্তা করে আমরা একটা আরো আমাদের নারীদের কর্মসংস্থানের মানে আরো কিভাবে স্পিড বাড়ানো যায়, মানে আরো কিভাবে ব্যাপক বিকৃত করা যায়, এই কারণে ব্যবস্থা করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু জানতে চাই, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড এমন একটা বিষয় তো বোধহয় আপনাদের আছে। জি, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড, জি, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড এমন একটা কার্ডও তো আপনাদের ম্যানিফেস্টোতে আছে মনে হয়। আমরা বলছি যে আমাদের সকল কার্ড হচ্ছে একটা কার্ডের সাথে থাকবে, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড। এই কার্ডের মাধ্যমে সে সকল ধরনের অ্যাক্সেস পাবে, যেটা আমাদের বিশ্বের সব জায়গাতে আছে। আমরা ডক্টর হাফিজুর রহমান, আমরা এই কার্ডের বিষয়ে আরো বিস্তারিত জানবো একটু পরে। জানি আমরা এর মাঝখানে ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে যেতে চাই। মারুফুল ইসলাম, আপনি 2 দলের ইশতিহার
যদিও বিএনপির ইশতেহারটা শুক্রবারে দেওয়া হবে, কিন্তু হচ্ছে যে যেই মোটা দাগে যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো কিন্তু আপনি শুনলেন পাভেল ভাইয়ের কাছ থেকে, এবং একই সঙ্গে ডক্টর হাফিজুর রহমানের কাছ থেকে জামায়াতের আজকের যে ইশতেহার, সেই ইশতেহারগুলো শুনলেন এবং কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রশ্নটা হচ্ছে, দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে এটি বাস্তব অর্থনীতির সক্ষমতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জি, ধন্যবাদ। আমরা বাংলাদেশের ক্ষেত্রে অনেক অনেক দিন ধরে দেখছি, আসলে বস্তুত বলতে হয় যে গত প্রায় 20 বছর ধরে, কিংবা শুরু থেকেই বলা যেতে পারে, সেটা বললেও খুব অত্যুক্তি হয় না, যে যখন আমাদের নীতি প্রণয়নের প্রশ্ন আসে, যখন আমাদের আইন তৈরি করার প্রশ্ন আসে, যখন প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্ন আসে, তখন আমাদের নীতি নির্ধারকরা, রাজনৈতিক নেতারা তারা খুব সিদ্ধহস্ত, এবং তারা বরাবর একেবারে বিপুল বিপুল পরিমাণ প্রতিশ্রুতি দিয়ে থাকেন। বিপুল পরিমাণ আইন তৈরি করাতেও তাদের তেমন কোনো বাধা নেই, প্রচুর আইন, প্রচুর নীতি। বলা হয় যে বাংলাদেশে এক ধরনের প্রলিফারেশন অফ পাবলিক পলিসি হয়েছে, অর্থাৎ মানে একের পর এক এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না যে বিষয়ে কোনো সরকারি নীতিই নেই। অর্থাৎ আইন, প্রতিশ্রুতি, নীতি এগুলো কিন্তু বিস্তারিত আমাদের দেশে অনেক ক্ষেত্রে আছে। মানে কিন্তু প্রশ্নটা দাঁড়ায় যে আসলে এগুলোর বাস্তবায়নটা কিরকম হবে। এই বাস্তবায়নের জায়গাটাতে দুটো জায়গা আমরা আমরা আমাদের খুবই দুর্ভাগ্যজনক যদি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে বলি, এমনকি যদি ধরেন একটা ছোট্ট আমরা সূচক ধরি, যে আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটা মানে সরকার বা রেজিম ব্যতি রেখেই আমরা যদি গত 20 বছর বা 25 বছরেরও দেখি, তাহলে গড়ে দেখা যাবে যে এটা 50-এর একটু বেশি এই হারে বাস্তবায়িত হচ্ছে। তার মানে আমাদের সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না, অর্ধেক বা তার সামান্য বেশি গড়ে একটা বাস্তবায়িত হয়। বিভিন্ন বছর একটু পার্থক্য আছে, কিন্তু 30 বছরের গড় করলে এরকমই দাঁড়াবে। তাহলে এই যে বাস্তবায়নটা হয় না, তার আমরা দেখেছি তার প্রথমত 3টা বড় কারণ। একটা হচ্ছে যে অবশ্যই এটা সক্ষমতার অভাব। সক্ষমতা কাদের? যে রাজনৈতিক নেতৃত্ব এই নীতিটি বা পরিকল্পনাটা গ্রহণ করার কথা বলছেন, তাদের একটা সক্ষমতার, অর্থাৎ একটা কোনো ঘটনা, ধরা যাক একটা ব্রিজ কিংবা রাস্তা, এটাকে এত স্বল্পমেয়াদী হিসেবে চিন্তা করা হয় যে এটা যে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে সেইটাকে চিন্তা করে পরিকল্পনার মধ্যে আনার একটা সক্ষমতার সংকট আছে নীতি নির্ধারকদের কাছে। এটার পরে যারা আছে, যারা বাস্তবায়ন করেন, অর্থাৎ যে সকল সরকারি কর্মকর্তারা, আমাদের নির্বাহী বিভাগের যে কর্মকর্তারা, সেটা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সরকারি কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে বাস্তবায়নের দক্ষতার একটা ঘাটতি আছে। তৃতীয়ত যে প্রশ্ন, সেটি হচ্ছে যে সম্পদের অভাব। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো আমাদের নিজস্ব যে অর্থের উৎস, অর্থাৎ আমাদের যে রাজস্ব সংগ্রহ, সে আপনারা জানেন যে রাজস্ব সংগ্রহের যে টার্গেট আমরা প্রতি বছর আমাদের বাজেটে ঠিক করে, সেই টার্গেট আমরা কোনো বছরই আমরা অর্জন করতে পারি না। এটার অনেকাংশে আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। সেই জায়গাটাতে আমরা আমাদের এই প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্বের যথেষ্ট কুশলতার অভাবে আমরা কিন্তু ওই নেগোসিয়েশনগুলো, আন্তর্জাতিক যে নেগোসিয়েশনগুলো আছে, সেই জায়গায় বাংলাদেশের জন্য সহায়ক শর্তে আমরা যথেষ্ট পরিমাণ সম্পদ জোগাড় করতে পারিনি, ইতিহাস তাই বলে। সেখানে একটা ঘাটতি আছে। এবং অফকোর্স তৃতীয়, মানে পরের চতুর্থত যেটা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর লিকেজ আছে, অর্থাৎ ড্রেনেজ আছে, অর্থাৎ এখানে সম্পদের অপচয় হয়। এই প্রকল্পগুলো বা নীতিগুলো যখন বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন দেখা যায় যে রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতি থেকে দূরে থাকতে পারেন না, তাদের ভয়ঙ্করভাবে দুর্নীতিতে যুক্ত থাকেন। আর যুক্ত হওয়ার ফলে যেটা হয়, যে অদক্ষতা বা ইনএফিসিয়েন্সি তৈরি হয়, অর্থাৎ এখানে অপচয় তৈরি হয়। এবং এই রাজনৈতিক নেতৃত্ব তাদের ভোটের হিসাব করে, তাদের দলীয় বিবেচনার হিসাব করে যেটা প্রকৃত অগ্রাধিকার হওয়া দরকার, সেই যথাযথ ক্ষেত্রে দেখা যাচ্ছে পর্যাপ্ত রকমের অর্থের সংকুলন তারা অনেক সময় করতে পারেন না তাদের রাজনৈতিক বিবেচনার কারণে। তো এই সংকটগুলো দেখা যায় যে আসলে প্রতিশ্রুতিগুলোকে শেষ পর্যন্ত বাস্তবায়নের জায়গায় নিয়ে যেতে বাধা তৈরি করে। এবং আর একটা প্রসঙ্গ আমার বলে রাখা দরকার, যে আমরা গবেষণা থেকে দেখেছি, দীর্ঘদিনের একাধিক গবেষণা থেকে আপনি দেখতে পারেন, এটা BIDS এর গবেষণা আছে, অন্যদের গবেষণা আছে, বিদেশিদের গবেষণা আছে, যে এই প্রকল্প প্রণয়নে মূলত যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে উপর থেকে চাপিয়ে দেওয়া। যেমন ধরা যাক, আমি যদি উদাহরণ হিসেবে বলি, যে জামায়াতে ইসলামীর যে সহকর্মী এখানে বললেন যে তারা 5 ঘন্টা মায়েদের জন্য বা নারীদের জন্য, কর্মজীবী নারীদের জন্য 5 ঘন্টার কথা বলছে, 5 ঘন্টা কর্মঘন্টার কথা বলছে। এটা একটা উদাহরণ। এই যে 5 ঘন্টা কর্মঘন্টার কথা বলছেন, এই দাবিটা কে তুলেছে?
এটা কি আমার যারা শ্রমজীবী নারী, কর্মজীবী নারী, তারা কি প্রশ্নটা তুলেছেন? আমাদের সারা দেশ মানুষরা তারা কি তুলেছেন? উনি ডাক্তারদের উদাহরণ দিলেন। আমরা কি এমন কোথাও দেখেছি যে কোনো পেশাজীবী কোনো ডাক্তার তাদের কোনো ফোরাম থেকে এই দাবি তুলেছেন যে তাদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা দরকার? অর্থাৎ আমি বলছি যে এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হলো, এটা পার্টির উপর থেকে গ্রহণ করা হলো। অর্থাৎ যারা এটার সঙ্গে যুক্ত, যারা এটার ভুক্তভোগী কিংবা যারা এটার বেনিফিশিয়ারি, তাদের থেকে তাদের অংশগ্রহণে এই দাবিগুলো নির্ধারণ করা হয় না, পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় না। যে গ্রামের জন্য রাস্তা তৈরি করা হবে, সেই গ্রামের মানুষের, সেই উপজেলার মানুষের অংশগ্রহণটা কোথায়? তাদেরকে কি আমরা যুক্ত করতে পারছি? এই মানুষগুলোকে যদি যুক্ত করতে না পারি, তাহলে যখন একটা বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন ওই মানুষরা এটাকে ওন করে না, তখন এটাকে তাদের নিজেদের কাজ বলে মনে করে না, এটা নেহায়েত একটা সরকারি কার্যক্রম হিসেবে মনে করে। ফলে এটার সাথে অংশগ্রহণ এবং এটা যে দায়বদ্ধতা এবং এটার পূর্ণ বাস্তবায়ন, সেটা তদারকিতে জনগণের অংশগ্রহণ থাকে না। ফলে এটা দেখা যায় শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। এটাতে হতে অনেক যা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটাও শেষ পর্যন্ত অর্জন হয় না, বরং সম্পদের প্রচুর পরিমাণে অপচয় হয়। ফলে আমি পরিকল্পনাগুলো সুন্দর, শুনতে অবশ্যই সুন্দর, কাগজে অনেক সুন্দর করে লেখা আছে, কিন্তু আমি ফোকাসে দিতে চাই যে পরিকল্পনা আমাদের অনেক বড় হচ্ছে, আমাদের বাস্তবায়নের জায়গাটাতে আসলে আপনি কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন, সেই জায়গাটাতে আমাদের আরো স্পষ্ট নির্দেশনা দরকার, আরো স্পষ্ট প্রকাশ দরকার। আমরা এই পরিকল্পনার গল্প অনেক শুনেছি, আমরা শুনবো, কিন্তু আসলে আপনি এটা করবেন কিভাবে, বাস্তবায়নের যে মেকানিজম, সেটাকে আপনি কিভাবে উন্নত করবেন, সেই জায়গাটা আপনি কিভাবে হাত দেবেন, আমরা বরং সেটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে সেই জায়গা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। আজ আমরা দুই রাজনৈতিক যে জোট, তাদের যে নির্বাচনী ইশতিহার, সেই ইশতিহারগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা ডক্টর হাফিজুর রহমানের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আমাদের সঙ্গে ডক্টর কাজী মারুফুল ইসলাম, তিনি বেশ কয়েকটি কথা বলেছেন এবং তার কথা প্রসঙ্গেই আরেকটি প্রশ্ন উঠে এসেছে। সেটি হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি সবশেষ আলোচনা করছিলেন, সেটি হচ্ছে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা করার যে বিষয়টি, এটির একটি ব্যাখ্যা আপনি দিয়েছেন। তার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কোন নারী চেয়েছিল? আপনি উদাহরণ দিয়েছেন ডাক্তারদের। সেই ডাক্তারদের কোনো ফোরাম থেকে কি এমন কোনো দাবির কথা বলা হয়েছিল কিনা, অথবা আদৌ নারীরা এটা চায় কিনা, অথবা চাইলেও তারা কিভাবে চায়? তারা, আপনারা যেই সুরক্ষার কথা বলছেন, যেই জায়গাটাতে তাদের মর্যাদা দেওয়ার কথা বলছেন, সেই জায়গাটা তারা কি এইভাবে চায় কিনা, এমন একটি প্রশ্ন করেছেন। সেই উত্তরটা দিবেন। এবং আরও যেটি বলছেন সেটি হচ্ছে, এই যে প্রতিশ্রুতিগুলো, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে সক্ষমতা এবং এইসব জায়গা থেকে দুর্নীতির যে অপশন তৈরি হওয়া এবং রাজনীতির নেতৃবৃন্দের দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং এগুলো বাস্তবায়নের পথে উপর থেকে চাপিয়ে দেওয়া, যেমন এই যে প্রজেক্টটি, যেই কথাটি বলা হচ্ছে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা, এটি উপর থেকে চাপিয়ে দেওয়া, এমন একটি অভিযোগ, এর প্রেক্ষিতে কি বলবেন? জি, দেখেন, নারীদের তো এখানে দুটো বিষয় আপনি নিয়ে আসছেন। একটা হচ্ছে যে নারীরা চেয়েছিল কিনা 5 ঘন্টা করার বিষয়ে, আরেকটা হলো যে হিউজ যে বাজেট খরচ হবে বা এই টাকাটা কোথেকে আসবে। আমি যদি ভুল বুঝে না থাকি আপনাদের কথা থেকে, যদি এই দুটো প্রশ্ন তো আসছে বেসিক্যালি। দেখেন, আমাদের সম্মানিত আমির যখন এই বিষয়টি বলেছেন, এর আগে আমাদের বোনদের সাথে, আমাদের মায়েদের সাথে, নারীদের সাথে সেপারেট মিটিং হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের দাবিগুলো ওনারা বলেছেন, এর আগে চিন্তা করা হয়েছে। এবং এটা ঘোষণা করার পরে আমাদের নারীদের অধিকাংশরা, আমাদের বোনদের, মায়েদের অধিকাংশরা, তারা কিন্তু এটাকে খুব হাইলি অ্যাপ্রিশিয়েট করেছেন। তো আমরা বিশ্বাস করি এর মাধ্যমে, বিশেষ করে আপনি দেখে থাকবেন যে হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের নারীরা এটাকে খুব চমৎকারভাবে গ্রহণ করেছে, আমাদের কাছে সেটা বেগও দিয়েছে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে এই যে বাজারে, আবার একটু এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার যে কোন মায়েরা বলেছে, কোন নারীরা বলেছে, কোনো ফোরাম আছে কিনা, অথবা এমন কোনো ডাটা আছে কিনা? আমরা কিন্তু পাচ্ছি না এমন কোনো নারী। জি, আমাদের কাছে হিউজ ডাটা আছে। আপনি জানেন যে আমরা যখন ইশতেহার করি, তখন আমরা জনতার ইশতেহার নামে আমরা একটা ওয়েবসাইট করেছিলাম, সেখানে হিউজ মতামত আসছে, প্রায় 40,000 মতামত এখানে আসছে, 40,000 লোক এখানে মতামত দিয়েছিলেন। আমরা এই ডাটাগুলি ইভালুয়েশন করেছি। এর বাইরেও আমরা নানাভাবে কিন্তু সার্ভে করেছি, এই সার্ভেগুলোর আলোকে আমরা নিয়ে আসছি। পাশাপাশি আপনি যে সেকেন্ড কোশ্চেনটা করছেন যে আছে মানে এই টাকা কোথা থেকে আসবে, দেখেন আমরা আমাদের আমাদের 1 নাম্বার না কিন্তু বলছি আমরা করাপশনের জন্য,
আজকে আপনার জেলা পর্যায়ে হোক লোকালি এবং ন্যাশনালি লোকালি একটা বড় অংশ প্রায় 40 থেকে 50%, কখনো কোনো আরো বেশি, এটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে করাপশনে। ব্যয় বলতে হলো যে এই করাপশন করে টাকাটাকে মেরে দেওয়া হচ্ছে। বড় বড় প্রজেক্টগুলিতে দেখা গেছে যে টাকা নেওয়া হয়েছে কিন্তু প্রজেক্ট বাস্তবায়ন হয় নাই। আমরা রাস্তা সহ ব্রিজের টাকা পাইছি, দেখা গেল যে শুধু ব্রিজের রাস্তার হয় নাই, নদীর মাঝখানে ব্রিজ হয়ে আছে। বাংলাদেশ সবগুলো সেক্টরে করাপশন। তো যদি আমরা করাপশন বন্ধ করতে পারি তাহলে আমরা মনে করি যে 40% আমরা কিন্তু সম্পদ এখানে আরো বেশি আমরা ইউজ করতে পারবো। পাশাপাশি সক্ষমতা বাড়ানো। আপনি জেনে থাকবেন যে অনেকগুলো মিনিস্ট্রি বছর শেষে তারা বাজেট বাস্তবায়ন করতে পারে না সক্ষমতার কারণে, বাজেট ব্যাক করে ফাইন্যান্স মিনিস্ট্রিতে। তো আমরা আমাদের মিনিস্ট্রিগুলোর, ডিপার্টমেন্টগুলোর, আমাদের লোকাল পর্যায়েও আমরা সক্ষমতা বাড়াতে চাই। আরেকটা বিষয় আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে দুর্নীতির সাথে, রাজনৈতিক ক্ষমতাসীন দল দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। এই জন্য আমরা সমাধান দিয়েছি রাজনৈতিক সংস্কার নামে, যে আমাদের একটা পয়েন্ট আছে রাজনৈতিক সংস্কার। এবং রাজনৈতিক সংস্কারের জন্য আমরা একটা মৌলিক এবং বাংলাদেশের ফার্স্ট টাইম আমরা দিয়েছি, আমরা বলেছি যে রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে যারা 3% ভোট পাবে বা 10টা সিট পার্লামেন্টে পাবে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে অর্থ দেওয়া হবে। এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে। আমরা মনে করছি যদি রাজনৈতিক দলের জন্য থাকে যারা 3% ভোট পাবে বা 10% পাবে, তাহলে গতানুগতিক যে চাঁদাবাজি আছে এই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তখন রাজনৈতিক দলগুলো, আমরা বিশ্বাস করি যে জুলাইয়ের যে চেতনা, যে একটি দুর্নীতিমুক্ত এবং একটা সুন্দর বাংলাদেশ গড়া, সেটার জন্য আমাদের এই ধরনের সংস্থাগুলোর কোনো বিকল্প নেই। আমরা রাজনৈতিক সংস্থা চাচ্ছি, আমরা রাষ্ট্র সংস্থা চাচ্ছি, এবং আমাদের সবকিছু মিলে একটা মানবিক এবং আমরা নিরাপদ বাংলাদেশ চাচ্ছি। জি, ডক্টর হাফিজুর রহমান, আপনি নিশ্চয়ই কোথাও যাচ্ছেন, আপনি যেতে পারেন। বেশ শেষ দিকে আপনার কাছ থেকে কথাগুলো শুনলাম। আমরা এবার যেতে চাই অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেলের কাছে। পাভেল ভাই আছেন আমাদের সঙ্গে? জি, পাভেল ভাই, আপনি তো শুনলেন, আপনি জামায়াতে ইসলামের যে ইশতিহারের বিস্তারিত এবং তাদের অগ্রাধিকারগুলো শুনলেন, এবং তারা দুর্নীতি কমানোর জন্য যে কথাগুলো বলছেন, এবং বিশেষ করে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা করার বিষয়েও তারা যেই দাবিগুলো করছেন, এবং তারা বলছেন যে বেশিরভাগ নারীরাই নাকি এই বিষয়টি চেয়েছে। এই সব কিছু মিলে জামায়াতের ইশতিহারকে যদি মূল্যায়ন করেন, কি বলবেন? আমার মনে হয় যে একটা দলের ইশতেহার, সুতরাং তারা নিজেদের অবস্থান থেকে দিয়েছেন। তবে মোটা দাগে আমি কয়েকটা কথা বলি, যদি একটু মনোযোগ দিয়ে আপনি শোনেন। সেটা হচ্ছে, দেখুন, একটা পরিবার সম্পর্কে যদি একজন সন্তানকে রচনা লিখতে দেন, তাহলে সে কিন্তু বলবে যে পরিবারের এয়ার কন্ডিশন থাকা দরকার, ফ্রিজ থাকা দরকার, পরিবারের দামি গাড়ি থাকা দরকার, প্রতিদিন ভালো ভালো খাবার দাবার থাকা দরকার, দামি জামা কাপড় থাকা দরকার। কিন্তু পিতাকে যদি আপনি সে পরিবার সম্পর্কে যদি কোনো রচনা বা কোনো নিবন্ধ লিখতে বলেন, তিনি কিন্তু তার সামর্থ্য, তার সক্ষমতা এবং তার প্রয়োজন, এই তিনটে বিবেচনা রেখে কিন্তু সেটি প্রণয়ন করবেন। এখন আমি যদি কথায় কথায় তুরস্কের উদাহরণ দিয়ে বাংলাদেশের তরুণদেরকে যদি আমি প্রলোভিত করতে চাই, তাহলে এটা কিন্তু জনপ্রিয়তার একটা হয়তো হতে পারে। আর যে কর্মঘণ্টার কথা বলেন, আমি একজন চিকিৎসক, আমি জানি, ধরুন কথার কথা, একজন নারী চিকিৎসককে আপনি 5 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করে দিলেন। উনি একটা অপারেশন করতে করতে 5 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গেল। উনি কি 5 ঘন্টার সময় অপারেশনটা বন্ধ করে দেবেন? তার চেম্বারের সামনে যদি অনেকগুলো রোগী অপেক্ষমান থাকে, তাহলে 5 ঘন্টা সময়কালে তুমি এটা বন্ধ করে দেবেন? এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। একজন পাইলট, যিনি নারী একজন পাইলট, তিনি বিমান চালাচ্ছেন, তিনি কি সেই মুহূর্তে সেটিকে উড্ডয়ন বন্ধ করে দিয়ে মাটিতে নামিয়ে আনবেন? এগুলো হচ্ছে অবাস্তব কথা। নারী পুরুষের এই সংজ্ঞায়নটাই হচ্ছে সমস্যা। আমরা বরং সেটা না দেখে তাদেরকে, যদি আমি মনে করি যে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক, তাদেরকে বাইরে রেখে তাদের শ্রমঘণ্টা কমিয়ে একটা উন্নয়নশীল দেশকে উন্নতির দিকে আমরা কখনোই নিতে পারবো না। আরো কয়েকটা কথা বলবার আছে। 64 জেলায় মেডিকেল কলেজ করতে হবে। উনি মেডিকেলের সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। বাংলাদেশে এই মুহূর্তে এই যে বেসিক সায়েন্সের এত সংকট রয়েছে, যেখানে শিক্ষকের এত সংকট রয়েছে যে এখানে অ্যানাটমি ফিজিওলজি পড়াবার শিক্ষকই পাওয়া যায় না। সেই জায়গায় 64 জেলায় 64 মেডিকেল কলেজের গুরুত্ব কতটুকু, তার চাইতে হাসপাতাল বেশি গুরুত্বপূর্ণ কিনা, এটা কিন্তু দেখবার বিষয় আছে। এই মুহূর্তে আমরা প্রতি বছর 10,000 ডাক্তার তৈরি করি, এবং আরো 64টা যদি 64 জেলায় মেডিকেল কলেজ হলে এই সংখ্যা 25,000-এ গিয়ে দাঁড়াবে। তো এই অতিরিক্ত
জনবলকে আমরা সমাজের কোনো জায়গায় ব্যবহার করতে পারবো কিনা সেটাও কিন্তু বিবেচনার প্রয়োজন রয়েছে। শিশু খাদ্যের কথা বলেছেন ওনারা যে 5 বছর পর্যন্ত শিশু খাদ্য ওনারা বিনামূল্যে খাওয়াবেন। প্রশ্নটি হচ্ছে শিশু খাদ্য জিনিসটি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে, চিকিৎসকদের দৃষ্টিতে একটা নিষিদ্ধ বস্তু। এই শিশু খাদ্য বলে পৃথিবীতে কিছু হয় না। শিশুর জন্য সবচেয়ে বড় খাদ্য হচ্ছে তার মাতৃদুগ্ধ। এখন দেখুন, তাদের দৃষ্টিভঙ্গিতে নারীকে কিন্তু ঠিক নারী হিসেবে দেখা হয় না। তারা কিন্তু তাদের একেবারে শীর্ষ পর্যায় থেকে বলেন তারা যে নারীর কাজ হচ্ছে যেমন তার জরায়ু যেন সন্তান ধারণের জায়গা, এবং তার স্তন্যদান, মাতৃদুগ্ধ দান করা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র তার একটা জৈবিক একটা বিষয়, যেখান থেকে সে নারী একটা পুরুষের থেকে আলাদা। এই যে বিভাজন করবার যে প্রবণতা, এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা চেষ্টা, এবং এই চেষ্টার ফলশ্রুতি কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য কখনোই কোনো ভালো জিনিস হিসেবে আসতে পারে না। আর ওনারা প্রত্যেকটা কথাই বলেছেন যে এটার জন্য কোনো ফিস দিতে হবে না, এটার জন্য পয়সা দিতে হবে না, ওনারা সিনিয়র সিটিজেনদেরকে তাদেরকে তিনি ভাতা দেবেন। প্রশ্নটি হচ্ছে যে ভাতাটা দেবেন সেটি, এবং তার ভিত্তিতে এটা বলেছেন এই কথাটি, এটা রাষ্ট্র দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে দেশের সকল মানুষের কর্মক্ষমতা এবং তার পজিশন কিন্তু একরকম নয়, এবং এত বিশাল অঙ্কের একটা দায়িত্ব নেওয়াটা হয়তো আকাশ কুসুম কল্পনা হিসেবে জনপ্রিয়তার দিক দিয়ে মানুষের জন্য খুব ভালো লাগতে পারে, কিন্তু দিন শেষে যখন এই সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে না, আসলে ওনারা হয়তো এটা জানেন যে ধরে নিচ্ছেন এটা হয়তো একটা যে দলের সরকার গঠনের সক্ষমতা রয়েছে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলা, দেখো আমরা গেলে কিন্তু এগুলো করতাম। কিন্তু এটাও ঠিক যে আমরা জানি যে দেশের জনগণ যারা পরীক্ষিত একটা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য গ্রহণ করবে বলে আমরা আশা করছি। তাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমরা যে ব্যবস্থাপনা আমাদের জন্য সম্ভব, যেটা বাস্তবায়নযোগ্য, যেমন আমার একটু আগে আমাদের অর্থনীতিবিদ ভাই উনি বলেছেন যে আমাদের এই যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা 50% নিচে, সেখানে তারা বলেছেন যে তারা জিডিপির 8% স্বাস্থ্য খাতে ব্যয় করতে চান। আমাদের 500 বিলিয়ন জিডিপির বাংলাদেশে যদি আমরা 8% জিডিপি যদি স্বাস্থ্যের জন্য বরাদ্দ করি, সেই পরিমাণ দাঁড়ায় $40 বিলিয়ন, যেটা আমাদের রিজার্ভের চাইতেও বেশি। আমাদের যেখানে এই পরিমাণ বর্তমানে যে 2.7% যে জিডিপি, সেটি 50% ব্যয় হয়, বাকি 50% ফেরত দিতে হয়। তাহলে শুধুমাত্র আমি কি শুধু প্রকল্প বরাদ্দ দেব, বাস্তবায়ন হবে না, তো সেটা তো কোনো উন্নয়নের মাপকাঠি হয় না। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় হয়তো বিস্তারিত দেখার সুযোগ আমি পাইনি। আমি জানি যে তাদের এই প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা যে ভাষা রয়েছে, আমরা কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে শুধুমাত্র কোনো কথা বলিনি, সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া, পদ্ধতি, অর্থের সংস্থান, এগুলো সবগুলো কিন্তু বিশেষজ্ঞ পর্যায়ে বাস্তবায়নের চিন্তা ভাবনা থেকে এবং বাংলাদেশের জন্য প্রযোজ্য যেটা, সেই রকম কর্ম পরিকল্পনা আমরা কিন্তু গ্রহণ করেছি। আপনারা তো শুক্রবারে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন, সেই ইশতেহারে মোটা দাগে কি বিষয়গুলো প্রায়োরিটি পাবে এবং কত দফা অথবা কতগুলো ভিশন থাকতে পারে? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনার কথা বলেছি, এটি কিন্তু ইশতেহারের মূল জায়গাটি। এটি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা জনগণের কাছে এটা নেওয়ার চেষ্টা করেছি, এবং সম্প্রতি 8টি স্তম্ভকে জনাব তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা হিসেবে বলেছেন। তার মধ্যে পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, যেটার কথা আমি বলেছি, কৃষকের জন্য কৃষি কার্ড, এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সার্বজনীন করা এবং এটাকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষাকে এমন একটা জায়গায় যাওয়া যেটা কার্যকর শিক্ষা হয়, যেটা স্কিল বেসড এবং নলেজ বেসড, এই শিক্ষাকে পৃথকীকরণ করা। দ্বিতীয় এবং তৃতীয় বৈদেশিক ভাষাকে আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, ক্রীড়া এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে শিক্ষার অংশে পরিণত করা, কর্মসংস্থানের জন্য বিবিধ প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলোকে নেওয়া, তার মধ্যে আউটসোর্সিং থেকে শুরু করে আমরা যেটা বলেছিলাম যে গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ক্রীড়া শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত করা, পরিবেশের পর একটা রয়েছে, এবং এরপরে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ইমাম এবং মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে, যেমন পুরোহিত যারা রয়েছে, তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সম্মানী ভাতা এবং তাদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করা। এগুলো সবকিছু মিলে এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে রাষ্ট্র মেরামতের যে ধারণা ছিল, সেটার মধ্যে কথা, সেটা সামাজিক উন্নয়নের জন্য। আর এই ব্যাপারে আর বাকি যেগুলো রয়েছে সেটা রাষ্ট্র কাঠামো মেরামত, সেগুলো আমরা নিশ্চয়ই শুক্রবার আরো ডিটেল জানতে পারবো। ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। দ্বিতীয় পর্বের আলোচনাগুলো আপনি শুনলেন। এই জায়গা থেকে যদি জানতে চাই, এই নির্বাচনে ভোটারদের জন্য সবচেয়ে বড় ইস্যু কোনটি হচ্ছে? চাকরি, দুর্নীতি, দ্রব্যমূল্য, নাকি সবগুলো, নাকি আরো কিছু আছে? একটু সংক্ষেপে। আনমিউট করতে হবে। জি, সরি, আমি একজন নাগরিক হিসেবে, ভোটার হিসেবে এবং একজন গবেষক হিসেবে যে সমস্ত
ও মতামত জরিপগুলো দেখছিলাম এবং আমরা কতগুলো জরিপের সঙ্গে সংশ্লিষ্ট সেসব জায়গা থেকে যখন আমরা দেখছিলাম যে আসলে মানুষের কাছে এই মুহূর্তে প্রধানতম বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিককরণ এবং অবশ্যই দ্বিতীয় যে জায়গাটা তারা দেখতে চায় যে একটা আইনের শাসন, অর্থাৎ যত্রতত্র এই মব ভায়োলেন্স এই জায়গাগুলো যেন না থাকে, যেন সবকিছু আইনের আওতায় ফেরত যায় সেটি দেখা, এবং অবশ্যই তৃতীয় হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এবং আমি তরুণদের কথা যদি বলতে পারি, তাদের কাছে শিক্ষা, একটা শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের সুযোগ, এটা হচ্ছে বড় মোটা দাগে যদি আমি অগ্রাধিকার বলি সেইটা জায়গা। আমি একটা কথা বলতে চাই, আমি যদিও আমরা দেখছিলাম এবং আমার সুযোগ হয়েছিল যে জামায়াতে ইসলামীর যে ইশতেহারটি ঘোষণা করেছেন সেটা দেখার। একটা ইশতেহার তো আসলে একটা দলের এক ধরনের ভিশন এবং দেশ, সমাজ এবং ভোটারদের সম্পর্কে শুধু প্রতিশ্রুতি না, তাদের দৃষ্টিভঙ্গিও এখানে প্রকাশিত হয়। একটা জায়গা আমাদের একটা উদ্বেগের জায়গা, মানে তারা কিভাবে এটা আর্টিকুলেট করবে এটা দল তাদের ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য, কোনো বিচার নেই। কিন্তু একটা উদ্বেগের জায়গা আমি লক্ষ্য করলাম যে ভূমিকাতে, অর্থাৎ যেখানে মূল বক্তব্য শুরু হচ্ছে সেখানে তৃতীয় প্যারাগ্রাফে তারা তাদের শীর্ষ নেতৃত্ব যে তাকে বলছে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার, যার সাথে আমাদের 57 জন সামরিক কর্মকর্তা, সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের বিষয়টিকে মিলিয়েছেন। আপনারা জানেন যে জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্ব যাদের বিচারিক প্রক্রিয়ায়, বাংলাদেশের প্রচলিত আইনে বিচারিক প্রক্রিয়ায় তাদের যুদ্ধ অপরাধের বিচার হয়েছে এবং তার ফলে তাদের শাস্তি হয়েছে। আর যারা যে 57 জন সেনা কর্মকর্তার কথা বলছেন তারা কিন্তু আত্মত্যাগ করেছে, তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া নিয়ে, যুদ্ধ অপরাধের যে বিচার প্রক্রিয়া সেটার মান নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু যুদ্ধ অপরাধ নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে এই যুদ্ধ অপরাধীদের সাথে আমার দেশের বীর সেনা কর্মকর্তা তাদের আত্মত্যাগটাকে মিলিয়ে যে যুক্ত করে তারা উল্লেখ করেছেন, আমার কাছে মনে হয় এটা আসলে এই সেনা কর্মকর্তাদের যে আত্মত্যাগ সেটার অবমাননা হয়েছে, এটা এক ধরনের অপমান হয়েছে, এটা গ্রহণযোগ্য না। ফলে এইটা দিয়ে আসলে এই দলটির পুরো দেশ এবং সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে যে বৃহত্তর দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে যুক্ত যে যুদ্ধ অপরাধ সেটিকে জাস্টিফাই করার একটা চেষ্টা করা, এবং এটি অর্থাৎ এই অবস্থা থেকে এই দলটি যদি দেশটাকে চিন্তা করে তাহলে সেটা অনেকের সাধারণ নাগরিকদের জন্য খানিকটা উদ্বেগ তৈরি করে। জি, ভোটাররাও নিশ্চয়ই এই বিষয়টা লক্ষ্য করবেন, যেহেতু তারা ইশতেহারটা দিয়েছেন এবং ইশতেহারটা পাবলিকও করতে যাচ্ছেন, সেটি সম্পর্কে আসলে তারাই রায় দেবেন। ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, মধুর সব প্রতিশ্রুতির বাস্তবায়ন এক পরীক্ষা। 12 ফেব্রুয়ারি ব্যালট পেপারে জনগণই রায় দেবেন কার প্রতিশ্রুতির উপর তারা ভরসা রাখছেন। তবে যে দলই ক্ষমতায় আসুক, তরুণদের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে না পারলে আবারও সংকটে পড়তে পারে আগামীর বাংলাদেশ। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।